এই যে দীর্ঘ 9 মাস ধরে বসা হয়েছে ডক্টর আলী রিয়াজের ঐকমত্য কমিশনে, রাজনৈতিক দলগুলো কতটুকু রাজনীতি করবে, কতটুকু তারা করেছে, আগামী দিনে কতটুকু করবে, তার কিন্তু একটা রিহার্সাল হয়ে গেল, এটা আমি মনে করি। এবং এটা তো আমাদের দরকার। আমরা নিজেরা মনে করি আমরা অনেক কিছু জানি, আমরা তো অনেক কিছুই জানি না। আমরা এই জানা বোঝাপড়া দিয়ে কিন্তু ডক্টর আলী রিয়াজ আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ভীষণভাবে একটা উপকার করলেন। আপনি 83 কোটি টাকা তো একটি আক্ষরিক অর্থে, এই যে দলরা কেউ কাউকে পছন্দ করে না, মাঠে একজন আরেকজনের প্রচণ্ড বিরোধিতা করে, সেই মানুষগুলোকে একসাথে বসিয়ে রাষ্ট্রের এই সমস্ত নীতিমালা নিয়ে যে কাজ করা গেল, কথা বলা গেল, সেটা কিন্তু একটা বড় বিষয়। এবং আমি বলবো, এখনও বলবো, যে এটার সুফল যখন পাবে তখন মানুষ ডক্টর আলী রিয়াজকে, ঐকমত্য কমিশনকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করবে। হঠাৎ বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি এই রেজা কিবরিয়ার যোগ দেওয়াটিকে ভালো মনে করছি। কেন? উনি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ। উনি রাজনীতিতে খুব চেষ্টা করেছেন। ওনার বাবা একজন প্রখ্যাত মানুষ ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে ওনাদের অনেক অবদান ছিল। তেমনি রেজা কিবরিয়া নিজেকে সুশিক্ষিত একজন মানুষ হিসাবে তৈরি করেছেন। এখানে আসলে উনি রাজনীতিতে এসে যে বিষয়গুলো দেখেছেন, সেখানে উনি আসলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেননি, অথবা যাদের সাথে উনি কাজ করতে গিয়েছিলেন তারা ওনাকে বুঝতেই পারেনি। কিন্তু যেহেতু বিএনপি একটি বড় দল, তাদের ভিতরে অনেক ধরনের জ্ঞান, মেধা, প্রজ্ঞা এবং তাদের একটা দল, বড় দলের অনেক বয়সও হয়েছে, সব মিলিয়ে তারা আমার মনে হয় একজন জ্ঞানী লোককে, জ্ঞানী ব্যক্তিত্বকে বিচার করবে, যথার্থতা দিয়েই করবে, তার যে উপযুক্ততা রয়েছে সেটা দিয়ে। তো সুতরাং সেই জায়গায় আমি মনে করি রেজা কিবরিয়া ভালোই করেছে। আমি জানি না বিএনপিকে ওনাকে কতখানি সাধুবাদ জানিয়েছে, কিন্তু আমি মনে করবো একটি কাজের মানুষ আর একটি কাজের জায়গায় সংযুক্ত হয়েছে, এটি একটি ভালো বিষয় হতে পারে। বিএনপির মনোনয়ন ঘোষণার পরে নির্বাচনী প্রচারণা, এর মধ্যে দিয়ে গোলাগুলি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই খারাপ, অশনি সংকেত গোলাগুলির বিষয়টি। এটি তো একটি বিএনপিতেই হয়েছে। তারা 7 দিন আগে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তৃতা করলেন, সেই বক্তৃতা শুনে সাধারণ মানুষের কাছে যথেষ্ট সহানুভূতি দেখেছি আমরা। দলের নেতৃত্ব এমন কেন হবে? এমন কেন হবে যে তাদের প্রার্থিতা পছন্দ তো সে করার মালিক নয়। প্রার্থিতা অনেক একাধারে জনগণও মালিক, একাধারে কর্তৃপক্ষ, দলের যে দায়িত্বশীল নেতারা, তাদের এটা দায়িত্ব। সেখান থেকে পছন্দ না হলেই তাকে গুলি করে দিতে হবে, এটা তো খুব অন্যায়। এবং এর চেয়ে গুলি করে মেরে ফেলতে হবে, মানে তাকে খুন করে ফেলতে হবে, পৃথিবীকে সরিয়ে দিতে হবে, এটা তো কোনো চর্চার বিষয় হতে পারে না। আর এত বড় জায়গাটি, এত চমৎকার বিষয়টা এগোচ্ছিল, সেখানে এই 2-4টি বিষয় আরও কয়েক জায়গায় হচ্ছে অবিরত। বাঞ্ছারামপুরে ঝাড়ু মিছিল হচ্ছে কেন? যুগপৎ আন্দোলনের সময় এই দলগুলো, গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি নেতা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন আমরা মাঠে ছিলাম। সেগুলো তো আজকাল গল্প করার বিষয় না, আপনি তো চাইলে এগুলো নেটে দেখতে পারেন। তাহলে এইটা কেন? আমাদের এলাকাতেও তাই হচ্ছে। তারা বলে বেড়াচ্ছে ওইখানে অতিথি পাখি এবং ওখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এই যে নিজের একটি জনপদ নিয়ে এই যে কর্তৃত্বপনা করা, এটি তো খুব শুভবার্তা দেয় না। এবং সকলে মিলেই এগুলোকে দমন করতে হবে, তা না হলে আমরা কি করে ভবিষ্যৎ ভালো বাংলাদেশ গড়ব? এই বিষয়টি আমি মনে করি সমস্ত মহল, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক মহল প্রত্যেকে আমলে নিয়ে এখনই এটাকে দমন করে ফেলা উচিত। তা না হলে নির্বাচন তো মোটামুটি সময় আছে এখনও। কালের কণ্ঠ পত্রিকাতে প্রশ্ন, মোশাররফ আহমদ নামের একজন অ্যাক্টিভিটিস্ট, উনি বলেছেন যে 9 মাসে 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন? না, পালায়নি তো 83 কোটি টাকা খরচ হয়েছে, উনি একা তো আর সেটিকে খরচ করেননি। এখানে একটা বড় কমিশন কাজ করেছে। দেখুন, আমি একটা কথা বলি, সংস্কারে যে বিষয়গুলো এসেছে, যখন মানুষ এটার সুফল পেতে শুরু করবে তখন আলী রিয়াজকে স্মরণ করবে।
এই যে বিষয়টি সংবিধান থেকে শুরু করে আমাদের নির্বাহী ক্ষমতা, আমাদের দুদক, আমাদের জুডিশিয়ারি, প্রত্যেকটি বিষয় নিয়ে সংস্কার কমিশন কাজ করেছে এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং এই ধৈর্য এবং যে এটিকে নিয়ে গবেষণা করে বলেছে তার কথাও শুনেছে, যার কাছে কোনো তেমন গবেষণা নেই তার কথাও শুনেছেন, এবং প্রতিদিন একটি বিষয়ের উপর প্রতিদিন শুনেছেন, ধৈর্য ধরেছেন, তারা মতামত দিয়েছেন। সব মিলিয়ে যে বিষয়গুলি তৈরি হয়েছে, আমরা যদি মনে করি ডক্টর আলী রিয়াজ এবং এই ঐক্যমত কমিশন সব সংকট সমাধান করে দিবে, তা তো নয়, কিন্তু একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টিকে সন্নিবেশিত করা হয়েছে, যেখানে সরকার যেটা কোনোভাবেই গত 3-4 সেশন বা আরও অনেক দিন ধরে চর্চায় ছিল না, যে সংসদীয় বিরোধী দল সদস্যদেরকে কোনো দায়িত্বশীল ভূমিকায়, এখন যখন সংসদীয় স্থায়ী কমিটি হবে তার প্রধান হবেন হলো বিরোধী দল থেকে, তাহলে গণতান্ত্রিক চর্চাটা খুব ভালোভাবে হবে। এছাড়া বিশদভাবে সেটা ঐক্যমত কমিশনের কাজগুলো তো অনেক বড় কাজ। জুডিশিয়ারি কিভাবে নির্বাচিত হবে, ওখানে দেখা গেল যে আরও অনেক বিষয় আছে আমাদের এখানে। রাষ্ট্রপতিকে শপথ পড়ায় স্পিকার, এই বিষয়গুলো দৃষ্টিকটু এবং সাংবিধানিক সংকটটা তৈরি করে অনেক সময়। স্পিকার থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দলীয়, একজন দলীয় নেতৃত্বের কাছে বা একজন দলীয় ব্যক্তিত্বের কাছে কিন্তু রাষ্ট্রপ্রধান শপথ নিতে পারে না। রাষ্ট্রপ্রধান শপথ নেবে চিফ জাস্টিসের বা সেখান থেকে তৈরি কমিটি যেটা হয় 3 জনের। এই সমস্ত বিষয়গুলো আমি বলবো, এই যে দীর্ঘ 9 মাস ধরে বসা হয়েছে ডক্টর আলী রিয়াজের ঐক্যমত কমিশনে, রাজনৈতিক দলগুলো কতটুকু রাজনীতি করবে, কতটুকু তারা করেছে, আগামী দিনে কতটুকু করবে, তার কিন্তু একটা রিহার্সাল হয়ে গেল, এটা আমি মনে করি। এবং এটা তোমাদের দরকার। আমরা নিজেরা মনে করি আমরা অনেক কিছু জানি, আমরা তো অনেক কিছুই জানি না। আমরা এই জানা বোঝাপড়া দিয়ে কিন্তু ডক্টর আলী রিয়াজ আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ভীষণভাবে একটা উপকার করলেন। আপনি 83 কোটি টাকা তো একটি আক্ষরিক অর্থে, এই যে দলরা কেউ কাউকে পছন্দ করে না, মাঠে একজন আরেকজনের প্রচণ্ড বিরোধিতা করে, সেই মানুষগুলোকে একসাথে বসিয়ে রাষ্ট্রের এই সমস্ত নীতিমালা নিয়ে যে কাজ করা গেল, কথা বলা গেল, সেটা কিন্তু একটা বড় বিষয়। এবং আমি বলবো, এখনও বলবো, যে এটার সুফল যখন পাবে তখন মানুষ ডক্টর আলী রিয়াজকে, ঐক্যমত কমিশনকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন। সব আনুষ্ঠানিকতাই শেষ হয়েছে, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকার না করে দিয়েছে, সফর ক্যান্সেল করেছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের যে জনগোষ্ঠী, আমাদের বৃহত্তর একটি মুসলিম কান্ট্রি, আমরা সেখান থেকে আমাদের যে নিজস্ব যে ধর্মীয় চর্চা যেটা রয়েছে, পড়াশোনা রয়েছে, এর বাইরেও কিন্তু আমাদের এই জনগোষ্ঠী যারা ইসলামকে ভালোবাসে, যারা এটাকে আরও ভালোভাবে চর্চা করতে চায়, তাদের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড আগ্রহ আছে এই ধরনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে আরও বিশদ করে জানা। সুতরাং এটা একটি জন আকাঙ্ক্ষা, এবং একটি, যেহেতু জাকির নায়েক বসবাস করেন বা ভারতীয় অধিবাসী, সুতরাং এই বিষয়টি আমাদের একটা বন্ধুত্বের দাবিতে থেকেই কিন্তু হয়েছিল। তো আমি মনে করি যে এই যে তার না আসাটার পেছনে আমাদের প্রতিবেশী দেশ কোনো একটা ভূমিকা রেখেছে। এটা তো কিছুই না, এটা তো আমি আমার ইসলামী সমস্ত ভাই, আমাদের সমস্ত জনগোষ্ঠীর পক্ষ থেকে বলছি, কি হতো তাকে আসতে দিলে? আমরা তো চাই তাদের সাথে, জনগণের বন্ধুত্ব হবে ভারতের সাথে, বিশেষ কোনো মহলের সাথে হবে না। বিশেষ কোনো মহলের সাথে হলো বলেই কিন্তু এখন আমাদেরকে একটি মুক্তিযুদ্ধের কথা বলে, যে দলটি ক্ষমতায় ছিল তাদের কি অধঃপতন হয়েছে, তাদের কিভাবে পতন হয়েছে, তারা আবার সেই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, এগুলোর সাথে আমি মনে করি কৌশল আছে। এটা কোনো প্রচ্ছন্ন এইভাবে কোনো ধারণা দেয় না যে আমরা বন্ধুত্বে বিশ্বাসী, অথচ আমরা প্রতিবেশী দেশ। আমাদেরকে কিন্তু সবার আগে রাখতে হবে আমাদের মর্যাদা এবং বন্ধুত্বের জায়গাটি। কি হতো জাকির নায়েককে আসতে দিলে? ভারত শেষ সময়ে কেন করলো, এটা ঠিক বোধগম্য নয়।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।